বোরের এখন আমরা বোরের কোয়ান্টামই পড়ছি, বোরের কোয়ান্টাম শর্তগুলো। এবার বোরের কোয়ান্টাম শর্ত প্রয়োগ করে এনতম কক্ষপথের এনতম যে কক্ষপথ, এনতম কক্ষপথ মানে 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার কক্ষপথ হতে পারে, 3 নাম্বার কক্ষপথ হতে পারে, সেই জন্য এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আর এনতম বলতে যে কোনো হতে পারে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার আগে একটা ক্লাস 11-এর ছোট টপিক শুনে রাখ। যদি কোনো বস্তু, ধর এটা সূর্য আছে, ঠিক আছে, তার চারিদিকে পৃথিবী আবর্তন করছে, তার চারিদিকে পৃথিবী আবর্তন করছে, যে কোনো বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে, যে কোনো বস্তুই যদি বৃত্তপথে আবর্তন করে, তাহলে অবশ্যই তার কেন্দ্রের দিকে একটা বল লাগতে হবে। সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। আর এই অভিকেন্দ্র বলের যে মান, এই মানটা হয় এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। কী বললাম আরেকবার শুন, কোনো বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে তাহলে তার কেন্দ্রের দিকে একটা বল দিতেই হবে, যেটা লাগতেই হবে, না হলে কোনো বস্তু বৃত্তপথে ঘুরতেই পারবে না। সেই বলটার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। আর এই অভিকেন্দ্র বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। কোনটা কি বলে দিই, এম যে বস্তুটা ঘুরছে এই বস্তুটার ভর, এম, এম মানে মাস, ভি, ভি মানে যে বেগে ঘুরছে, আর আর মানে রেডিয়াস, এই রেডিয়াসটা ব্যাসার্ধ। বল বুঝতে পেরেছিস কি না? একবার বলবো এম ভি স্কোয়ার, এমটা কি, ভিটা কি, আরটা কি, ক্লিয়ার আছে? এইবার এটা মনে রাখবি, এম ভি স্কোয়ার বাই আর। একটু পরে লিখছি। এবার দেখ, যদি আমরা নিউক্লিয়াসকে দেখি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউট্রনের কি কোনো আধান আছে? তাহলে ওখানে ভাবছি না আমি। এইখানে প্রোটনের আধানও ই, আর বাইরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের আধানও ই। কিন্তু এটা প্রোটন বলে প্লাস ই আর ইলেকট্রন বলে মাইনাস ই, এটাই তো পার্থক্য। তাহলে এটা নিউক্লিয়াস। তাহলে বল, নিউক্লিয়াসের আধান বলতে কোন আধানকে বোঝানো হয়? নিউক্লিয়াসের আধান বলতে প্রোটনের আধানকেই বোঝানো হয়। কারণ কি? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে, নিউট্রনের তো কোনো আধান নাই, তাহলে শুধুমাত্র প্রোটন আছে। আর প্রোটনের আধান কত রে? প্লাস ই। কিন্তু বলতে একটা প্রোটনই থাকবে কি? দুটোও থাকতে পারে, কারো 15টাও থাকতে পারে, কারো 100টাও থাকতে পারে। তাহলে আমি ধরে নিলাম জেড প্রোটন আছে, জেড, পরমাণু ক্রমাঙ্ককে জেড দ্বারা লেখা হয়, মনে আছে? তাহলে একটা প্রোটনের আধান ই, আর কত সংখ্যক প্রোটন আছে? জেড সংখ্যক। বল তাহলে জেড ইন্টু ই হবে কিনা? প্লাস হবে না মাইনাস হবে? কারণ প্রোটন প্লাস, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের আধান হচ্ছে প্লাস জেড ই, মনে রাখ। নিউক্লিয়াসের আধান হচ্ছে কি করে হলেও ক্লিয়ার আছে, আর ইলেকট্রনের আধান মাইনাস ই। বল বুঝতে পারিস? কোনো অসুবিধা নাই। এবার বল, এইটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, আর এইটা ইলেকট্রন, এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস। দেখ, কুলম্বের সূত্র বলে একটা কোথাও পড়েছিলি তোরা, কুলম্বের সূত্র। আর এইখানে পড়েছিলি যে এই বলটাকে কুলম্বীয় বল বলা হয়, বা স্থির তাড়িতিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তাড়িতিক, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কি জন্য কাজ করছে? এটা প্লাস, এটা। আর এই বলের মান এফ সমান হয় কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। মনে আছে তো? এবার দেখ, কে এর যে মানটা ছিল, কে এর মানটা ছিল 1/4 পাই এপসাইলন নট বাই মাধ্যম হলে কিউ1 মানে প্রথম আধানটা। তাহলে প্রথম আধানটা নিউক্লিয়াসকে ধরে নিচ্ছি। নিউক্লিয়াসের আধান কি বটে বল? বটে কিনা? এখন আমরা মান বসাবো না, কারণ এখানে মান বসাতে হয় না। কুলম্বীয় বলা পড়েছিলি যে এইখানে আমরা মান বসাই না, এখানে শুধুমাত্র মানে দিক বসাই না, প্লাস মাইনাস কিছু বসাই না, আমরা শুধুমাত্র মানটা বসাই। এবারে বল কোন দিকে কাজ করবে সেটা আমরা দেখি বুঝিয়ে যাবো। প্লাস প্লাস তাহলে ঠেলবে, প্লাস মাইনাস টানবে, ওইটা আমরা এখানে বসাবো না, এখন বসাবো না। কি বললাম দেখ আরেকবার, এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এটা আমরা জানতাম। কে এর মানটা বসালাম কিউ1 মানে নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান জেডি। বল কিউ2 মানে কার আধান? তাহলে ই বাই আর স্কোয়ার। তাহলে কত আসছে বল? 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল।
এবার বল এইটা প্লাস এইটা মাইনাস, নিউক্লিয়াস কি করবে বল, টানবে কি না? তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, বল হবে কি না? কেননা এটা নিউক্লিয়াস তো, এটা নিউক্লিয়াস তো, নিউক্লিয়াস কাকে টানছি, ইলেকট্রনকে টানছি। তাহলে স্থির তাড়িতিক আকর্ষণ বল কোন দিকে কাজ করবে, কেন্দ্রের দিকে। আর একটু আগেই আমরা পড়লাম যে যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে হলে তার কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলটাকে অভিকেন্দ্র বল বলা হয়। আর এইখানে অভিকেন্দ্র বলের যোগানটা এই বলটাই তো দিচ্ছি, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছি। যেমন তুই ধর সাইকেলে যে টার্নিংগুলো ঘুরিস তখন দেখবি একটু সাইকেলগুলো হেলে যায়, দেখবি বাইক হলেও হেলে যায়। তাহলে যে কোনো বস্তু কেন হেলে যাচ্ছে জানিস, কেন তুই যেখানে টার্নিংয়ে ঘুরছিস মানে বৃত্তপথে ঘোরার চেষ্টা করছিস, কেন্দ্রের দিকে একটা বল লাগতেই হবে, নাহলে তুই বৃত্তপথে ঘুরতেই পারবি না। তুই যদি সাইকেলটা নিয়ে না হেলিস তুই পড়ে যাবি, হেলতেই হবে, ঠিক আছে। বিশেষ করে হ্যাঁ, বিশেষ করে যারা বাইকে স্পিডে যায়, হ্যাঁ যারা স্পিডে যায় আবার তারা দেখবি আরো বেশি হেলে, দেখবি। হ্যাঁ, যারা যত বেশি স্পিডে চালাবে টার্নিংয়ে, হ্যাঁ তার দিকে আরো বেশি হেলতে হবে, নাহলে পড়ে যাবে। হ্যাঁ, কেন বলতো, কেন্দ্রের দিকে বল লাগাতে হবে, কেন্দ্রের দিকে বল লাগাতে হবে। আর ওইখানে সাইকেলে যখন টার্নিংটা ঘুরছিস তখন ওইখানে অভিকেন্দ্র বলের যোগানটা কে দিচ্ছে বলতো, ঘর্ষণ। তো সাইকেলের সাথে টায়ারের ঘর্ষণ, সেই জন্য ওই রেসার যেগুলো বলছিস নি, ওদের যে টায়ারটা, ওই টায়ারটা কিন্তু আলাদাভাবে তৈরি, 1 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ বিট থাকে না, তারপরে ইয়াটা কি বলে, সারফেসটা হ্যাঁ না মসৃণ লয়, মানে সফট টাইপের হয়, যাতে মানে ধরে থাকে, স্লিপ না লেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওদের মানে ঘর্ষণটাকে বেশি করা হয় আর কি। তো যাই হলো, তাহলে ওইখানে ঘর্ষণ বলটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছি। আর এইখানে এই যে স্থির তাড়িতিক আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটাই অভিকেন্দ্র বলের। আর অভিকেন্দ্র বলের মানটা কি ছিল মনে আছে তোদের, বল? এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। বল বুঝতে পারিস কি? তো এই বলটাই এই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে এই বলটা আর এই বলটা সমান করতে পারি আমরা, এই বলটা আর এই বলটা কি করে দিচ্ছি আমরা, সমান করে দিচ্ছি। এটা 1 নাম্বার নাম দিবি, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। লেখা আছে দেখবি, নোটসে পুরোপুরি লেখা আছে, ঠিক আছে, বা বইয়েও লেখা আছে, তারপরে কিছু না, বইয়েও লেখা আছে, ঠিক আছে। শুধু এই জায়গা থেকে বুঝে এবার দেখ, ঠিক আছে। এদিকে এই 1 নাম্বার আর 2 নম্বরকে তুলনা করে কি পাই দেখ, 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এটা এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। 1 আর 2কে তুলনা করে পাই। এবার দেখ এখান থেকে আর, এখানে একটা আর, এখানে 2টো আর আছে, তাহলে একটা আর এখানে, আর এখানে আর একটা আর ক্যান্সেল। বল বুঝতে পারছিস কি? এখান থেকে আর সমান বার করতে পারবো, আর সমান কোনা কোনে গুণ করে আর সমান বার করতে পারবি। আর সমান হবে, ডাইরেক্ট আমি করে দিচ্ছি গুণ করে, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম বি স্কোয়ার। এটা তো করিস না, এটাতে আরো ঝামেলা হয়ে যাচ্ছে, ভি এর মান বসে দিচ্ছি। একটা কাজ কর, এটা বাদ দিদি, অন্যভাবে করাচ্ছি, ঠিক আছে। এটাতে মানে ভি এর মানটা এখন আমরা বার করিনি, ভি এর মানটা পরে বার করবো যেহেতু। তাহলে এটা হলো আর একটা পদ্ধতি আছে যেটা করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, এই দুটো তুলনা কর, প্রথমে তুলনা করার কোনো অসুবিধা নেই। তুলনা যদি করি আমরা কী বেরিয়েছিল বলতো, 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে, সমান এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। 1 আর 2 তুলনা করে যেমন পাইছিলাম সেটাই করলাম, ঠিক আছে। এইবার পরের লাইন যেটা করছি, পরের লাইন আমরা করছি দেখ, বোরের স্বীকার্য থেকে পায়, দেখবি লিখবি বোরের স্বীকার্য থেকে পায়। বোরের একটা কোয়ান্টাম শর্ত ছিল, মনে করে দেখ, বোরের একটা কোয়ান্টাম শর্ত ছিল, সেই কৌণিক ভরবেগ এল সমান এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই, এটা কি মনে আছে? করাইছিলাম এটা। তাহলে এলটা মুছে দিচ্ছি এখন, এইটা আমাদের দরকার। এটা কোথা থেকে পাই, বোরের
সেই স্বীকার্য থেকে বা বোরের কোয়ান্টাম শর্তটা এমভিআর সমান NH/2 ঠিক আছে। এইবার দেখ এটা 1 নম্বর সমীকরণ নাম 1 নম্বর 2 নম্বর হয়েছে, তাহলে এটার নাম দিলাম 3 নম্বর সমীকরণ, আর এইটার নাম দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। কি বললাম বুঝতে পারলি কি? দেখ এইটা কী করে পাইছিলাম অভিকেন্দ্র বলটা, এটা কী করে পাইলাম আমরা স্থিরতাড়িতিক আকর্ষণ বলটা, নিয়ে এই দুটো 1 আর 2 তুলনা করে পাইছি এইটা। তারপরে বললাম যে বোরের কোয়ান্টাম শর্ত আছে একটা, সেইখানে এমভিআর সমান NH/2 এটার নাম দিয়েছি 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইবার একটা কাজ করি আমরা, এটার 4-এর স্কোয়ার করব, 4-এর যদি স্কোয়ার করি, ঠিক আছে, 4-এর স্কোয়ার করব, একবারে করে দিচ্ছি, 4-এর স্কোয়ার করব নিয়ে ভাজিত 3 করব। এটা বুঝতে পারলি কি না দেখতো, 4-এর স্কোয়ার করব, 4 নম্বর সমীকরণের স্কোয়ার করব নিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। এইটাকে একটা কাজ করছি, দেখ দেখ এমভিআর সমান NH/2 আছে, হ্যাঁ এমভিআরটা পরে লিখতে পারি আমরা, NH/2 সমান এমভি লিখতেই পারি, একই ব্যাপার। এটা করার কারণ আছে, ভাগ করতে সুবিধা হবে তোমার পরে। কি বলা আছে কিনা দেখ, এটা 4 নম্বর, 4-এর স্কোয়ার নিয়ে ওটাকে 3 দিয়ে ভাগ, 4-এর স্কোয়ার করলে কি হবে বল, n স্কোয়ার h²/4 স্কোয়ার সমান m² v² r², এটা 4 ভাজিত 3 করতে হবে। ও ও ঠিক আছে, 3 দিয়ে ভাগ যদি করি মানে এইটাকে ভাগ করতে হবে, এটা কত দিয়ে ভাগ করতে হবে দেখ, z²/4πε0 r², দেখ না এটা এটা 4 ভাজিত 3 করছি তো, তাহলে এইটা এইটা তো দেখ 4 ভাজিত 3 করছিলাম আমরা, ঠিক আছে, ভাজিত 3, 3-এ কি আছে দেখ এদিকে ডাইন দিকে mv²/r, ঠিক আছে। এবার পরের লাইনে কাটাকাটি করতে হবে, আমি এটা প্রথমে উল্টাই দিচ্ছি, হ্যাঁ, n² উপরে কি আছে 4π², আর এই যে বাইটাকে যদি ইন্টু করি তাহলে এটা উপরে উঠে যাবে 4πε0 r²/z² সমান এদিকটাকে দেখ m² v² r² ইন্টু যদি করি বাইটাকে তাহলে এটা উল্টে যাবে, তাহলে r/mv², বুঝতে পারলি কি, এই বাইটাকে ইন্টু করলাম, এটা তো পুরোটা একটা পার্ট ছিল, ঠিক আছে। এবার দেখ কাটাকাটি করতে হবে আমাদেরকে, 4 কাটা গেল, পাই এখানে একটা পাই, ঠিক আছে, আর কি কাটা যাবে, r² কিছু কাটাকাটি যাবে না, এইখানে r² এখানে r² কাটাকাটি যাবে সমানের, এখানে r² কাটা গেল, ঠিক আছে। আর কি পড়ে থাকলো, এখানে v² কাটা গেল, m একটা m, এবার মানে এখানে পড়ে থাকছে কি বলতো, মুছে দিচ্ছি আমি এগুলো, mr পড়ে রইল, তাই তো, ঠিক আছে। আর এখানে আর 4π কাটা গেছে, মুছে দিলাম, r² কাটা গেছে, এখানে 4π² জায়গায় আছে পাই, এই mrটাকে এদিকে নিয়ে চলে আসছে। এবার mr এর নিচে কিছু নয় মানে 1 আছে নাকি, এবার দেখতো কোনাকুনি গুণ করে r এর মান বার করতে হবে, কোনাকুনি গুণ কর, পাই z² ইন্টু mr, এই গুণটা আগে করছে দেখ, এইটার সাথে এইটার, পাই z² ইন্টু mr, হ্যাঁ না আরটা এদিকে রেখে সমান এইটা দিয়ে এই 1 দিয়ে এই দিকেরটাকে গুণ n² h²ε0, এবার দেখ আরটা যদি এইদিকে থাকে বাকিগুলো সবগুলো সরাই দিচ্ছি এদিকে, n² h²ε0 বাই পাই m z² দেখ না এরকম এসছে কি, আর ε0টা আগে লিখছি, মুখস্থ কর।
কোথাও পড়েছিস এটা? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। আমি এরকম আরও আছে তো, আর ভি এর আছে, স্থিতিশক্তির আছে, গতিশক্তির আছে, মোট শক্তির আছে। আমি এরকম হাতে সবগুলো লিখতাম, ঠিক আছে। যেদিন পড়াইছিল সেদিন 10টার থেকে টিউশন আছে, নিয়ে পরে রাতের বেলাতে যাচ্ছিলাম জুনবিতে, তো সেই স্ট্রিট ল্যাম্পগুলো থাকে, সেই স্ট্রিট ল্যাম্পটা একবার দেখিয়ে নিলাম, ধর বেসার্ধের ইয়েটা দেখিয়ে নিলাম, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, নিয়ে আবার দুটো হাত ধরে নিলাম হ্যান্ডেল। এবার এই লাইট পোস্ট থেকে ওই লাইট পোস্ট পর্যন্ত যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ ওইটা বলি যেতাম, কেন এগুলো অদ্ভুত একটা না মানে ইয়ে বটে। আর তুই তো প্রমাণ করবি এটা, তাহলে তোকে মুখস্থ রাখলে কি তো সুবিধা হবে, তুই বুঝতে পারবি যে আমি ঠিক আনিছি কিনা, বুঝতে পারলি? এই তো ফর্মে আনতে হবে, এই ফর্মে, তাহলে এটা মুখস্থ রাখতে হবে। এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, আমাকে যে কোনো টাইমে জিজ্ঞেস করবে আমি বলে দেবো, যে কোনো টাইমে, তখন থেকে আমার মুখস্থ আছে এটা, ঠিক আছে। এইটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এই যে এইটাই দেখি আমি উপরে লিখছি, দেখ, আর সমান এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। এইখান থেকে দেখ কার কার মান জানি, এই জায়গা থেকে কার কার মান জানি। এপসাইলন নটের মান তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারটাতে পড়েছিস 8.854 সম্ভবত, ইন্টু 10⁻⁻12 বটে, একবার দেখবি মানটা, ঠিক আছে। 8.854 ইন্টু 10⁻⁻12, যতদূর মনে হচ্ছে -12 বটে, একবার দেখবি। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে। এটা হচ্ছে এইচের মান। এবার শুন এম, এম এম মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, আর এটা জুল ইন্টু সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড হবে। এম এর হলো ই, ইলেকট্রনের আধান বা প্রোটনের আধান যেটাই বল, ঠিক আছে, একই মান হয়। ইলেকট্রন আর প্রোটনের আধানের মান একই হয়, শুধু মাইনাস হয় একটা, 1.6 ইন্টু 10⁻⁻, কুলম, সেই জন্য সি লিখলাম। আর কিছুর মান জানি কি আমরা, এপসাইলন হয়েছে, এইচ হয়েছে, এখানে পাইয়ের মান তো জানিস, আর লেখার দরকার নাই। হ্যাঁ, এম এর মান হয়ে গেছে, জেড হয় নাই, ই হয়ে গেছে। তাহলে যে মানগুলো আমরা এখানে লিখে দিচ্ছি সেই মানগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। দেখ, এপসাইলন নটের মান জানি, এইচ স্কোয়ার মান জানি, নিচে পাই জানি, এম জানি, স্কোয়ার জানি, ঠিক আছে, ইন্টু বাকি আর কে পড়ে থাকলো, দেখ এখানে এন স্কোয়ার আর এখানে জেড, এই মানগুলো সবগুলোই জানি। দেখ, তাহলে এইগুলো সবগুলোর যদি মান বসাস, এই সবগুলোই মান বসাবি, মান বসানোর পর দেখবি আসবে 0.53, এটা অ্যাংস্ট্রম আসবে, ইন্টু এন স্কোয়ার বাই জেড, এরকম আসবে এর মানটা বসানোর পর। ওই পুরো মানগুলো যদি মনে হচ্ছে যে বসে পরে দেখবো, তো অবশ্যই বসে পরে দেখবি। এটা কিন্তু অ্যাংস্ট্রম একক আসবে, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম কেমন হবে লেখা, এ নিয়ে উপরে এরকম, হ্যাঁ বলতে দিবি, এটা অ্যাংস্ট্রম একক, বল বুঝতে পারছিস কি? হ্যাঁ হ্যাঁ, ডিগ্রির মতন, ঠিক আছে। অ্যাংস্ট্রম থেকে আবার মিটারে করতে হলে কী করতে হবে আমরা বলে দেবো, 10⁻⁻10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, আমরা বলে দিচ্ছি, এটা ওটা পরে বলে দিচ্ছি। এদিকে শুন, এইটা বোর যতগুলো এনতম কক্ষপথের ব্যাসার্ধ, তো বিজ্ঞানী নিলস বোর যে পরীক্ষা নিরীক্ষা করেছিল সেটা কিন্তু হাইড্রোজেন নিয়ে করেছিল, হাইড্রোজেন নিয়ে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যাসার্ধই দেয়, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য করে দেখাচ্ছি। প্রথমে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য করছি, এইচ পরমাণুর জন্য। বল, হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত হয় রে? এইচ পরমাণু জেড কত হয়? 1 হয়। তাহলে এখানে জেড সমান 1 বসে কি আসবে বল? 0.53 ইন্টু এন স্কোয়ার বাই 1, মানে এন স্কোয়ারই থাকবে। জেড আর এখানে লিখবো কি, কেন জেড সমান কত? 1 হাইড্রোজেন, তাহলে এটা এন স্কোয়ার হলো। এইবার তোকে পরীক্ষায় প্রশ্ন পড়লো 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত? 1 নাম্বার কক্ষপথ কত নাম্বার? 1 নাম্বার কক্ষপথ মানে ফার্স্ট কক্ষপথের
ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ কত? এরকম প্রশ্ন পড়েছে ধর। ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ কোন পরমাণুর জন্য করছি আমরা? হাইড্রোজেন পরমাণুর জন্য। তাহলে সূত্রটা কি বল? আর 1 নাম্বার কক্ষপথ দিলে 1 বসালাম, আর 1 সমান 0.53 ইন্টু n স্কোয়ার। কত নাম্বার কক্ষপথ? তাহলে n মানে 1 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার কেন করলাম? n হচ্ছে কক্ষপথ, তাহলে কত কক্ষপথ? 1 নাম্বার কক্ষপথ। তাহলে সেই জন্য n এর জায়গায় 1 বসেছি, বল 0.53 বেরোবে। এটা কোন এককে বলেছিলাম আমরা? আর এইটাকে বোরের কক্ষপথের ব্যাসার্ধ বলা হয়। এইটাকে বোরের ব্যাসার্ধ বলা হয় বা বোরের কক্ষপথের ব্যাসার্ধ। বোরের ব্যাসার্ধ লিখে দিলাম শুধু, এটা হচ্ছে বোরের ব্যাসার্ধ বলা হয়। বল বুঝতে পেরেছি? এটা অ্যাংস্ট্রম এককে সবগুলো করছি। এটা কত নম্বর কক্ষপথের বেরিয়েছে? 1 নম্বর কক্ষপথ। এই সূত্রটা মনে রাখ, একটু পরে আবার লিখবো, এটা একটু পরে লিখবো আবার। এবার হচ্ছে সেকেন্ড কক্ষপথ, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। বল 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ R1 প্রথমে, তাহলে এবার R2 লিখবো। সূত্রটা কি? 0.53 ইন্টু কি লেখা আছে? কত নম্বর কক্ষপথ? তাহলে এখানে 2 এর গুণ করে পারবে লিখতে। এটাই বলল তৃতীয় নম্বর কক্ষপথ। R3 সমান কি হবে? 0.53 ইন্টু 3 এর, বল পারিস বুঝতে? এটা কোন পরমাণুর জন্য করলাম? কোন পরমাণুর জন্য করলাম? হাইড্রোজেন পরমাণুর জন্য করলাম। ঠিক আছে, বোর যত পরীক্ষা করেছিল সেগুলো কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য। আর হাইড্রোজেনের মতো যারা আছে, মানে H পরমাণু আর H লাইক অ্যাটম, এরকম দেখবি লেখা আছে H লাইক অ্যাটম, মানে H এর মতো যাদের ইলেকট্রন বিন্যাস। তার মানে কি? একে দেখ, প্রথমে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে একই হয়। এবার দেখ হিলিয়াম নয়, হিলিয়ামের তো 2 হয়ে যাচ্ছে, কিন্তু হিলিয়াম প্লাস। হিলিয়ামের কত নম্বর, কটা ইলেকট্রন বলতে? 2টা, কিন্তু H প্লাস দিয়ে দিয়েছি, মানে একটা ইলেকট্রন কমে গেছে। তাহলে ইয়ারও ইলেকট্রন বিন্যাসে একই। আবার দেখ লিথিয়াম কত নাম্বার আছে? 3, কিন্তু যদি 2টা প্লাস দিদি মানে একটাই ইলেকট্রন রইল। তার মানে এই মৌলগুলোর ক্ষেত্রেই কিন্তু বোরের সূত্র শুধুমাত্র প্রযোজ্য, বাকি কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। বোরের মডেলও ত্রুটি না। বেরিলিয়াম হয় না তো? বেরিলিয়াম অষ্টক পূর্তি করার জন্য কি করে? B4+ করে না, 3+ করে না তো? করে না, বুঝতে দিচ্ছে? এবার শুন, এরকম পরীক্ষায় প্রশ্ন দিবেক নেই এত সহজ। পরের প্রশ্ন শুন, লিথিয়াম প্লাস প্লাস এর 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত? বল। Li প্লাস প্লাস সূত্রটা, টোটাল সূত্রটা কি ছিল? আর সমান কি ছিল বল? 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড, তাই তো? এবার বল লিথিয়াম, লিথিয়ামের জেড কত? 3। তাহলে পরের লাইনে করবি, জেডের জায়গায় কত বসাবি তোরা? 3। কত নম্বর কক্ষপথ বলেছি? তাহলে এই n এর জায়গায় কি বসাবো? 3 এর স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার মানে 9, আর এটা 3, বা এখানে একটা কাটে দিলাম। বল বুঝতে পারিস কি? কোনটার সাথে? হ্যাঁ যাবে তো, কেন যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বলি গুণ করে আরো কে লিখবে? না না না, করে দেবে। ঠিক আছে, বল এইটুকু বুঝতে পারিস কি? এই প্রশ্নটাও পড়বে না পরীক্ষায়। তাহলে পড়বে কি? প্রশ্ন পড়বে এইরকম যে হাইড্রোজেন পরমাণুর, ভালো করে শুনবি, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ ও Li প্লাস প্লাসের 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? বুঝতে পারিস কি? হ্যাঁ দিতে পারে, আছে, কিন্তু অঙ্কগুলো ইন্টারেস্টিং, বিশাল ইন্টারেস্টিং অঙ্কগুলো। তুই একবার দেখবি তো, আলোক তড়িৎ ক্রিয়ার অঙ্কগুলো দেখবি একবার শেষ পর্যন্ত। ঠিক আছে,
না অঙ্ক বিশাল কিছু পড়বে কি এবার এরকম বলছে নি আমি, অঙ্ক কম পড়তে পারে কেননা প্রমাণগুলো পড়বে, প্রমাণগুলোর উপর জোর দেবে। কিন্তু কিন্তু তার মানে এমন নয় যে অঙ্ক করবি না, অঙ্কগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে। এইটা হলো এইটা হলো ব্যাসার্ধ। এইবার এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষের ইলেকট্রনের লিখবি, এত লিখছি না আমি, এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয়, বেগ পুরোপুরি লিখবি, হ্যাঁ। এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয় বলতো এরকম লিখতে পারি আমরা যে বোরের কোয়ান্টাম সূত্র থেকে বা কোয়ান্টাম শর্ত থেকে, বা লিখতে পারিস বোরের স্বীকার্য থেকে পাই, বোরের স্বীকার্য থেকে পাই এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। আগের দিন পড়াই সেটা, এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এবার দেখ এম ভি রাখলাম ইন্টু আর, এই আর এর মান তো আমরা বার করেছি রে, কি বার করেছিলাম? না 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 মান না বার করলে, হুম আমার তো ওইটা মানটাও তো মুখস্থ আছে, ভুলে গেছে। দেখে দেখে দেখ, বল কাটাকাটিটা বল। এখানে এনএইচ আর এখানে দুটো করে আছে, তাহলে একটা একটা করে রইবে, তাহলে এত এরকম না কাটিয়ে আমি এনএইচ লিখলাম আর এখানে এনএইচটা মুছে দিলাম, এম এম কাটা যাবে নাকি, এখানে এম আর এখানে এম কাটা গেল, পাই পাই কাটা গেল, আর তো কাটাকাটি যাবে না মনে হচ্ছে। এবার কোনাকুনি গুণ কর, প্রথমে এই গুণটাই করছি, 2v এপসাইলন নট এনএইচ সমান জেড স্কোয়ার, ভি সমান বার করতে হবে, ভি দেখ বেগ বলেছি, তাহলে ভি সমান কি বেরোবে বল, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এন এইচ, বল বুঝতে পারছিস? হ্যাঁ এপসাইলন নট এন, বল বুঝতে পারছিস কি? এবার এটা দেখে দেখ, এটা দেখে এরকম মনে হচ্ছে যে ভি আর এন এর সাথে কি সম্পর্ক রে, ব্যস্ত সম্পর্ক। ভি আর এন এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। দেখ ভিটা উপরে আছে এনটা নিচে আছে, ভিটা উপরে আছে এনটা নিচে আছে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এইবার অভিজিৎ বলবে আমাকে এই জায়গাতে ধর একটা নিউক্লিয়াস, এটা 1 নাম্বার কক্ষপথ n সমান 1, এটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ n সমান 2, এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ n সমান 3, এটা হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। অভিজিৎ বল নিউক্লিয়াসের কাছের ইলেকট্রনটার বেগ বেশি হবে না এইটার ইলেকট্রনের বেগ বেশি হবে? কারণ এইটা অনুসারে বল, ভি ভেরিজার এন, এন যত বাড়বে ভি তত কি হবে, বল বুঝতে পারছিস কি? তাহলে কোন কক্ষপথের ইলেকট্রনের বেগটা বেশি? ভি আর এন এর মধ্যে কি সম্পর্ক বল, ব্যস্ত সম্পর্ক। এন যদি বাড়ায় তাহলে ভিটা, এন যদি বাড়ায় দেখ এদিকে দেখ এন বাড়ছে বেগ কমবে, তাহলে একটা বেশি হয়ে যাবে। তার মানে নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথটা সেইখানের বেগটা বেশি হবে, বল বুঝতে পেরেছিস কি? হ্যাঁ, তো যদি বৃত্তীয় গতি দেখতে যাস, যেমন এই ফ্যানটাতে দুটো তিনটে স্পট দেয়, এখানে একটা এখানে একটা এখানে একটা, যেটা বাইরে আছে না সেইটার বেগটা বেশি হবে, কেননা ওই একই টাইমে ওকে বেশি ঘুরতে হবে, এতটা ঘুরতে হবে। কিন্তু এটা হ্যাঁ, কিন্তু এটা তো এরকম, এটা কখন হইতো বলতো, যদি একটা এরকম থাকতো, এখানে একটা স্পট দিলাম, এইখানে একটা স্পট, এইখানে একটা স্পট,
তিনটে স্পট একই টাইমে যদি ঘুরে, হ্যাঁ ঘুরে আসে তখন, হ্যাঁ এটা তো যখন তখন ঘুরতে পারে। বল বুঝতে পারছিস কি? এটা কোনো অসুবিধা নাই। এইটা হচ্ছে বেগের সূত্র, এটা মুখস্থ রাখতে পারে, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন এনএইচ, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এনএইচ। এবার দেখ এইটাকে আমরা উপরে লিখছি, ভি সমান জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এনএইচ। এখানে কি কি মান জানি আমরা? জেড এর মান জানি না, আর এন এর মানও জানি না, বাকি সবগুলো জানি। দেখ স্কোয়ার জানি 2 এপসাইলন নট এইচ, দেখ না এইটাকে এইটা লিখতে পারি। কি করেছি দেখ, এই জায়গা থেকে জেড আর এনটা, এই যে এইটাকে আলাদা করেছি, জেড আর এন, এটা দেখতে পাচ্ছিস? এটাকে জেড আর এনটাকে আলাদা করেছি, বাকি সব দেখ স্কোয়ার লিখেছি, নিচে ছিল 2 এপসাইলন নট এইচ ছিল, এইচ লিখেছি, শুধু জেড বাই এনটাকে আলাদা করে দিয়েছি। কারণ কি জানিস, ইয়াতে সবার মান জানি। দেখ ই মানে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻⁹। এপসাইলন নটের মান একটু আগে লিখেছিলাম 8.854 × 10⁻12। এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34। ঠিক আছে, যদি এই মানগুলো সব এখানে বসে আস, এইখানে আসবে তোর সম্ভবত, আমার মনে নাই ঠিক আছে মানটা, ঠিক আছে 2.18 সম্ভবত আসবে আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, একবার দেখবি তোরা। ঠিক আছে, ভি সমান 8 ইন্টু জেড বাই এন। ঠিক আছে, ইন্টু জেড বাই এন। ভি আর এন এর মধ্যে ব্যস্ত সম্পর্ক এটা দেখাচ্ছি না, ভি আর এন এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার দেখ 2.18 × 10⁸ বটে মনে হচ্ছে রে, এটা একবার দেখবে, একবার দেখবি, আমার যতদূর মনে হচ্ছে এরকম বটে 2.18 × 10⁸। বাস বল তুই বল না প্রশ্ন, এটা কিছু একটা বটে। গুণগুলা দেখ, এইটা যেমন সূচকের গুণ যদি করিস, এই দুটাতে যোগ হয়ে যাবে, ধর গুণ আছে এই দুটাতে, তাহলে গুণ হয়ে যাবে। আর যদি ধর কোনোটা নিচে আছে, ধর এটা নিচে আছে, এটা উপরে উঠবে 10⁻−34 আছে, এটা উপরে উঠবে +34 হয়ে যাবে। তুই অতদূর করে পরে আনবি, আমি বলে দেবো, অসুবিধা আছে। ঠিক আছে, এটা কিছু একটা বিরাবাক আমার ঠিকঠাক মনে পড়ছে না, × 10⁻, মনে হচ্ছে কিছু একটা থাকবে। এটা এখন আপাতত এইটাই থাক। ঠিক আছে, এবার দেখ এনতম কক্ষ হাইড্রোজেন পরমাণুর জন্য করছি। কোন পরমাণুর জন্য? হাইড্রোজেন পরমাণু। বল হাইড্রোজেন পরমাণুর জেড সমান কি রে? বল হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক জেড সমান 1। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভি সমান কি সূত্রটা বেরোবে? 2.18 বাই এন ইন্টু জেড, জেডটা 1, তাহলে এনটা নিচে আছে, কিন্তু এইটা ইন্টু কিছু একটা থাকবে, তোরা বইটাও আনিস নি তো, কিছু একটা থাকবে আমার মনে হচ্ছে। এবার দেখবি বই মানটা দেখবি, তারপর করবি কিন্তু। ঠিক আছে, এবার আমি যদি প্রথম কক্ষপথের জন্য করি, প্রথম কক্ষপথ, তাহলে V1 লিখতে পারি, মানটা দেখ 2.18 বাই এন, এনটা কত? 1 নম্বর কক্ষপথ, তাহলে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই বেরোবে, বুঝতে পেরেছিস? সেকেন্ড কক্ষপথের জন্য কি বেরোবে বল? V2 সমান 2.18 বাই এন আছে, এনটা 2 এখানে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এরকম ভাবে 3 নম্বর কক্ষপথের জন্য 3 দিয়ে ভাগ করতে হবে, পারিস বুঝতে? এটা হলো হাইড্রোজেন পরমাণুর জন্য। এটা কোন পরমাণুর জন্য হলো? হাইড্রোজেন পরমাণুর জন্য। এবার দেখ লিথিয়ামের এরকম প্রশ্ন আসলো, লিথিয়াম প্লাস প্লাসের 3 নম্বর কক্ষপথ, শুধু 3 নম্বরটাই বার করছি আমরা, লিথিয়াম প্লাস প্লাসের। তাহলে সূত্রটা কি বল? ভি সমান হচ্ছে 2.18 ইন্টু জেড বাই এন, এটা সূত্র। লিথিয়ামের জেড কত? 3, তাহলে এখানে লিখলাম 3। এন কত নম্বর কক্ষপথ? তাহলে 3/3, সে কাটা গেল, ওইটাই গেল, পারিস কি বুঝতে? তাহলে এটা হয়ে গেল আমাদের বেগ। তাহলে বেগ আর কক্ষপথটা বল, কোনো অসুবিধা আছে? এটা লিথিয়ামের 3 নাম্বার দেখ, লিথিয়ামের 2 নাম্বার দেখ, হিলিয়ামের এই দেখ, হিলিয়াম প্লাসের দিলে হিলিয়ামের কত? জেড 2, জানিস তো? হ্যাঁ, তাহলে তো তাহলে
এটা হয়ে গেছে। দেখ গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি, গতিশক্তির একটা সূত্র ছোটবেলার থেকে পড়ে আসছিস, ই সমান শুধু ই না কাইনেটিক এনার্জি, তো গতিশক্তি কে ই লিখছি কেননা বুঝতে সুবিধা হবে। কে ই কাইনেটিক এনার্জির যে সূত্রটা গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফটা হাফেই রাখলাম, এম ভি, ভি এর মানটা এখনই করেছিলাম আমরা, কি বার করেছিলাম, ভি সমান জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এনএইচ। বল এটি ছিল জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এনএইচ। পাইতে ছিল না মনে হচ্ছে, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট ছিল না মনে হচ্ছে, এম ভি স্কোয়ার ইন্টু আর ছিল, আর সূত্রটা ছিল এপসাইলন নট এন স্কোয়ার এই স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার সমান এম ভি আর, এম ভি স্কোয়ার এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই, এটা দিয়ে করেছিলাম তো নি, এখানে এন এইচ, এখানে এন এইচ, পাই পাই কাটা যাচ্ছে, পাই থাকবে না। দেখ এটা হইলো, ঠিক আছে। এটা দেখ কি হবে, দেখ হাফ এম ইন্টু জেড এর স্কোয়ার, আর ই এর আবার স্কোয়ার আছে, স্কোয়ার তার স্কোয়ার মানে ই টু দি পাওয়ার বাই 2 এর স্কোয়ার মানে 4, এপসাইলন নট এর স্কোয়ার এন স্কোয়ার, এটাকে সাজাই লিখব ঠিকঠাক করে, এমটা আগে লিখছি, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 2 4 কত হয় রে, 2 4 8, এপসাইলন নটের স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। বল বুঝতে পেরেছিস কি, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। বল কোনো অসুবিধা নাই তো, হাফ এম জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এন এইচ, ঠিক আছে। এবার দেখ গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, ভালো করে শুনে রাখ, গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ ছোটবেলায় পড়েছিস না, বলতে হবে পড়েছিস তো, কেননা দেখ আমি বলে দিচ্ছি তাও, এম ভর, ভর কোনোদিন ঋণাত্মক হয় না, আর ভি বেগ, বেগটাও কোনোদিন ঋণাত্মক, হ্যাঁ, আর যদি ঋণাত্মক ধর বেগ ঋণাত্মক হয়েও গেল মানে এইদিকে +50 এদিকে -50, তো স্কোয়ার আছে তো, চাপের কিছু নেই, হ্যাঁ, তাহলে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। এটা কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। এবার স্থিতিশক্তিটা দেখ, শুধু স্থিতিশক্তি দেখ, তারপর হচ্ছে লিখব, টাইম হয়ে গেছে নাকি। স্থিতিশক্তি, স্থিতিশক্তি দেখ, স্থিতিশক্তির একটা সূত্র ছিল, তড়িৎ ক্ষেত্রেই পড়েছিস স্থিতিশক্তির সূত্রটা, স্থিতিশক্তির যে সূত্রটা দেখ, পিই, পি মানে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, এই স্থিতিশক্তির মানটা হচ্ছে কে Q1 Q2 বাই, ওইখানে আর স্কোয়ার থাকতেও কিন্তু এখানে আর স্কোয়ার না হয়ে আর হবে, কে Q1 Q2 বাই আর, কে Q1 Q2 বাই আর। আর ভালো করে শুনে রাখ, যেহেতু স্থিতিশক্তি বার করছি Q1 আর Q2 সাইন সহ বসাতে হবে, সাইন সহ বসাতে হবে, মনে রাখবি, কেননা স্থিতিশক্তি বার করছে সাইন সহ বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখ কে এর মান কত হয় রে, কে এর মান 1/4 পাই এপসাইলন নট ইন্টু, ইন্টু আছে এখানে কিছু নাই মানে Q1, Q1 মানে নিউক্লিয়াসের আধানটাকে ধরেছিলাম, মনে করে দেখ, নিউক্লিয়াসের আধান জেডি ছিল, আর নিউক্লিয়াসের আধানটা প্লাস ছিল, আর Q2 মানে ইলেকট্রনের আধান মাইনাস, আর ইলেকট্রন আধান ই বাই আর, বুঝতে, কিন্তু আর আর এখানে মানটা বসাতে হবে, আর মানটা পরে বসাই দিচ্ছে, না হলে এটাতে অসুবিধা হতে পারে। তাহলে দেখ প্লাসে মাইনাসে মাইনাস হবে, জেডি আর ই গুণ করলে কি হবে বল, বাই 4 পাই এপসাইলন নট ইন্টু, এইবার আর এর মানটা বসাই দিচ্ছে এইখানেই, তোরা পরের লাইনে বসাবি, এখানে আর এর যে মানটা, আর এর মানটা মনে আছে ব্যাসার্ধের মানটা কি ছিল, এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, কিছু নাই মানে এই দাড়িটা পর্যন্ত টেনে দিলাম, এই যে এই বাইটাকে ইন্টু করবো, দেখ রে এই বাইটাকে ইন্টু করবো, হ্যাঁ তো অবশ্যই, কেননা জেড স্কোয়ারটা উপর আছে, বাকিটা তো নিচেই আছে,
জেড স্কোয়ার ইন্টু এটা যদি উঠে যায় এইটা উপরে উঠবে তাই তো, বাই এটা গুণ করলে কি হবে বল, 4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন নট এন স্কোয়ার, কাটাকাটি যাবে কি কিছু, পাই পাই যাবে, পাই পাই কাটা গেল, পাই আর এখানে পাই কাটা গেল, আর কিছু কাটাকাটি যাচ্ছে নাই, আমি এখানে উপরে লিখে দিচ্ছি, বল কি এসছে মানটা, সমান মাইনাস এইখানে দেখ জেড জেড আর এখানে জেড, বল কি হবে, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, আর এখানে একটা এম ছিল, এমটাকে আগে লিখছি, বুঝতে পারলি কি গুণটা, বাই নিচে কি আছে বল, 4 এপসাইলন নট এন স্কোয়ার আছে এইচ স্কোয়ার আছে, এন স্কোয়ার, কিন্তু তোরা একটু ভালো করে লক্ষ্য কর, এটা হলে তো পটেনশিয়াল এনার্জি, কিন্তু গতিশক্তি মানে কাইনেটিক এনার্জিটা কিন্তু এসেছিল কি বলতো, এরকম এসেছিল দেখ, কাইনেটিক এনার্জি সমান এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরকম এসেছিল কাইনেটিক এনার্জিটা দেখ, কিন্তু এইটা কত এসছে দেখ, তাহলে আমাকে তো ওইরকম রূপে নিয়ে আসতে হবে, দেখ এটা কাইনেটিক এনার্জি 8 আর এখানে এসেছে 4, বাকি সব ম্যাচ আছে দেখ, কিন্তু দেখ স্থিতিশক্তি মাইনাস, স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কিন্তু গতিশক্তি কখনোই, তাহলে দেখ এইটাতে আমরা ওই রকম রূপে আনার জন্য শুধু একটি কাজ করব, সেটা হচ্ছে মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এখানে চোখ বন্ধ করে প্রথমে লিখে দেবো 8, আনতে হবে কোনো করার নেই, আর মাইনাসটা একটু আগে দিক লিখছি, ঠিক আছে, এবার দেখ ইন্টু 2, দেখ না উপরেরটা লিখেছি কিনা, 2 4 সেই উপরেরটা এসছে দেখ, তুই 2 দিয়ে গুণ করেছি আর নিচেও 2 দিয়ে গুণ করেছি, মানে বুঝতে পারলি নাকি, হ্যাঁ এখানে 4ই ছিল দেখ, এখানে 4 ছিল, হয়েছে দেখ ওইটা উপরেরটাই, এইখানেও 2 দিয়ে গুণ আর এখানেও, তাহলে 2 4 কি হয়ে গেল 8, আর এখানে 2 আছে, বল কোনো অসুবিধা, আবার তারপরে দেখ এত পর্যন্ত হয়ে গেছে কোনো অসুবিধা নাই, কিন্তু এটার পর একটা পয়েন্ট দিবি, স্থিতিশক্তি আর গতিশক্তির সম্পর্ক, কার কার সম্পর্ক, স্থিতিশক্তি আর গতিশক্তির সম্পর্ক নিয়ে এতদূর লেখার পর দেখতো আমরা লিখতে পারি পিই সমান -2, হয়েছে, আর এই জায়গাতে কি লিখতে পারি দেখ, এই জায়গাটাতে এইটা লিখতে পারি দেখ না, তাহলে 2 ইন্টু মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির কত গুণ, বল বুঝতে পারিস কি, কোনো অসুবিধা, বা কাইনেটিক আবার সম্পর্কটা দেখ এরকম লেখা দেখতে পারে আমার খাতায়, আমার মনে নাই আমার কি লেখা আছে, কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি বাই 2, সেই কি ব্যাপার, ঠিক আছে, এতদূর পর্যন্ত থাক, পরের দিন মোট শক্তি করবো, মোট মানে কি বলতো, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, আবার সেইটার মানটা দেখবি ওই গতিশক্তির সমানেই আসবে।